সরবরাহ বিরোধী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট ছেড়ে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। ঘোষণার পরপর কোথাও দেখা গেছে তাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, এমনকি মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। কিন্তু রাজনীতিতে শুধু উচ্ছ্বাস দিয়ে হিসাব মিলে না, বরং এখান থেকে শুরু হয় আসল বিশ্লেষণ। এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা অবশ্যই দোষের নয়, প্রত্যেক রাজনৈতিক দলের সেই অধিকার আছে। কিন্তু প্রশ্ন হলো, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে সেতুটা কি তৈরি হয়েছে, নাকি এটি কেবল আবেগের উপর দাঁড়িয়ে থাকা এক রঙিন স্বপ্ন? রাজনীতি মানে শুধু স্লোগান নয়, শুধু ধর্মীয় আবেগ নয়। রাষ্ট্র চালাতে হলে লাগে কঠিন বাস্তবতা বোঝার ক্ষমতা, অর্থনীতি, প্রশাসন, কূটনীতি, নিরাপত্তা, সব মিলে একটি পূর্ণাঙ্গ কাঠামো। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলো এসে দাঁড়ায়। প্রথমে আসি স্বাস্থ্য খাতে। একটি দল যদি রাষ্ট্র চালানোর কথা বলে, তাহলে তার সামাজিক অবদান কোথায়? কয়টি হাসপাতাল দ্বারা পরিচালনা করেছে? কয়টি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা জাতীয় মানের সেবামূলক প্রতিষ্ঠান তাদের হাতে আছে? দেশের সংকটময় সময়ে, করোনা বা বড় কোনো দুর্যোগে তাদের অবকাঠামোগত অবদান কোথায় ছিল? ব্যক্তিগত উদ্বেগ আর রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি এক জিনিস নয়। এখানে বড় ফাঁক চোখে পড়ে। এরপর অর্থনীতির প্রশ্ন। রাষ্ট্র চালাতে গেলে অর্থনীতির বোঝা ছাড়া কোনো উপায় নেই। ব্যাংক, বড় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ কাঠামো বা শক্ত তহবিল, এই জায়গাগুলোতে তাদের অবস্থান কোথায়? দলের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত? সংকট এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কোথায়? শুধুমাত্র সুদ বিরোধী বক্তব্য দিয়ে একটি দেশের অর্থনীতি চালানো যায় না, এটা বাস্তবতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের ফান্ডিং। রাজনীতিতে স্বচ্ছতা এখন আর বিলাসিতা নয়, এটি প্রয়োজন। দলের মাসিক আয়ের উৎস কি, কারা অর্থ দেয়, কিভাবে দেয়, তার হিসাব কোথায়? জনগণের সামনে সেই হিসাব কতটা পরিষ্কার? রাষ্ট্র পরিচালনার কথা বলার দল যদি নিজের অর্থনৈতিক হিসাব জনসম্মুখে স্পষ্ট না করে, তাহলে বিশ্বাস তৈরি হয় না। এরপর আসি আন্তর্জাতিক প্রশ্নে। আজকের বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বিশ্ব রাজনীতির সঙ্গে যুক্ত। প্রবাসীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠিত শক্তি কতটা? ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে বা তাদের কার্যকর নেটওয়ার্ক কোথায়? আন্তর্জাতিক মহলে তারা কতটা গ্রহণযোগ্য? বিদেশি কূটনীতিকদের চোখে তারা কি সত্যি একটি সিরিয়াস রাজনৈতিক শক্তি, নাকি কেবল একটি অভ্যন্তরীণ ধর্মভিত্তিক গ্রুপ? এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে ক্ষমতার স্বপ্ন অনেকটাই অবাস্তব হয়ে যায়। এখন আসি বুদ্ধিভিত্তিক জায়গায়। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের উপস্থিতি কোথায়? গবেষণা, নীতিগত বিতর্ক, রাষ্ট্রচিন্তা, এই জায়গাগুলোতে তাদের অবদান কতটা? নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক কয়টি? নিয়মিত রাষ্ট্রনীতি বিশ্লেষণ করে এমন প্ল্যাটফর্ম আছে কি? আধুনিক রাষ্ট্র চালাতে হলে শুধু মসজিদ কেন্দ্রিক বক্তৃতা যথেষ্ট নয়, এটা কঠিন সত্য। মিডিয়ার প্রশ্ন গুরুত্বপূর্ণ। নিজস্ব মিডিয়া শক্তি কোথায়? টিভি, পত্রিকা, ডিজিটাল প্ল্যাটফর্ম, এসব জায়গায় তাদের প্রভাব কতটা? জনমত গঠন রাষ্ট্র ক্ষমতার অন্যতম প্রধান অস্ত্র। এখানে দুর্বল হলে নির্বাচনে টিকে থাকাও কঠিন। আর সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, ত্যাগের রাজনীতি। বাংলাদেশের মানুষ এখন আর কথায় বিশ্বাস করে না, তারা ইতিহাস দেখতে চায়। এই দলের কতজন নেতা কর্মী বাস্তব জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন? কতজন বছরের পর বছর জেলে থেকেছেন? কতজন জীবন ধ্বংস হয়েছে রাষ্ট্রীয় দমন পীড়নে? সেই ত্যাগের নথি কোথায়? ত্যাগ ছাড়া রাজনীতির দাবি খুব সহজেই প্রশ্নবিদ্ধ হয়। এসব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর না দিয়ে জোট ছাড়ার আনন্দে মিষ্টি খাওয়াটা সাধারণ মানুষের চোখে অস্বস্তি করে লাগে। বরং মনে হয় জোট ছাড়ার সিদ্ধান্তটি অনেক আগে নেওয়া ছিল। আর এই আনন্দ কি আসলে দায় এড়ানোর আনন্দ? রাজনীতি আবেগ দিয়ে শুরু হতে পারে, কিন্তু টিকে থাকে হিসাব দিয়ে। স্বপ্ন দেখানো সহজ, বাস্তবতায় নামা কঠিন। আজকের এই বিশ্লেষণের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং বাস্তবতার সামনে আনা। কারণ রাষ্ট্র পরিচালনা কোনো পরীক্ষামূলক বিষয় নয়, এখানে ভুলের খেসারত দেয় পুরো দেশ। এই কারণে প্রশ্নগুলো তোলা জরুরি। আর এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত এককভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন অনেকের চোখে থেকে যাবে একটি অসম্পূর্ণ, অপরিণত রাজনৈতিক উচ্চারণ হিসাব। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আপনার মূল্যবান মন্তব্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।